আজ থেকে শুরু ঘরমুখো মানুষের ঈদযাত্রা, লঞ্চ ও রেলে মানুষের ঢল, যাত্রীদের চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ। বৃষ্টির কারণে আজও রাজধানীতে কোরবানির পশুর হাটে ক্রেতা সমাগম কম। কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু, চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় দাম চড়া। পশু কোরবানির জন্য রাজধানীতে নির্ধারিত জায়গার অধিকাংশই রাস্তা, সরু গলি কিংবা ছোট মাঠ। ভোগান্তির আশঙ্কা কোরবানি দাতাদের, অস্বীকার সিটি কর্পোরেশনের। পাঠ্যসূচিতে থাকলেও শ্রেণীকক্ষে পড়ানো হয় না বয়ঃসন্ধিকাল ও যৌন স্বাস্থ্য বিষয়, অভিযোগ শিক্ষার্থীদের, সত্যতা স্বীকার শিক্ষা বোর্ডের। এবং ইউরোপে যাওয়া লাখ লাখ শরণার্থীর ভিড়ে রয়েছেন বাংলাদেশীয়। সচ্ছলতার আশায় জীবন বাজি রেখে নৌকায় পাড়ি জমান এই অভিবাসীরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ। কোরবানির ঈদের আর মাত্র বাকি 4 দিন। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল বাড়ি ফেরা মানুষের ঢল। নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্ব হলেও অধিকাংশ ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মাঝে ছিল বেশ স্বস্তি। আজকের মতো ঈদের আগের দিন পর্যন্ত ট্রেনগুলো সময় মতো ছাড়তে পারবে বলে আশা রেল কর্তৃপক্ষের। নিরাপদে পরিবার পরিজনের কাছে পৌঁছতে পারবেন এমনটাই প্রত্যাশা যাত্রীদেরও। এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেও সকালে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে লঞ্চ। জামালপুর যাচ্ছি, তো বাবার সাথে ঈদ করব, খুবই ভালো লাগছে। আমি ঈদের দাদু বাড়িতে যাচ্ছি। আমরা গেলে ইনশাল্লাহ সবাই মিলে একসাথে গরু কিনবো হাট থেকে, এই জন্য আগে যাওয়া আর কি। এখান ঢাকা থেকে ছেলেকে বাসা থেকে বেরিয়ে আসলাম, আমাদের দেশে ঈদ করুম গিয়েছে আর কি। আমাদের যে সীমিত লঞ্চ, চেয়ার, কেবিন, শৌখিন এগুলো সব শেষ। এখন ওই সামান্য কিছু যাত্রী ডেকে যারা আছে তারা এখানে বসবে, যাবে। কোনো রকম কষ্টের মধ্যে আর এখন সকলকে যাইতে হবে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার ইজাজ শ্রমিক এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল আছেন জাফর সাদিক। ঘরমুখো মানুষের খবর জানতে আমরা প্রথমেই চলে যাচ্ছি ইজাজ শ্রমিকের কাছে। ইজাজ, রঞ্জন, ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আজ থেকে অর্থাৎ 20 তারিখ থেকে ঈদের যে বিশেষ সার্ভিসগুলো সেটি কিন্তু শুরু করেছে এবং গত 15 তারিখে আজকে 20 তারিখের ট্রেনের টিকিটগুলো দেওয়া হয়েছিল। এবং আমি সকাল থেকে এসে যেটা দেখলাম যে 20 তারিখের টিকিটটি যারা কিনেছিলেন পরিবার পরিজন নিয়ে, তারা আসলে ঈদ করার উদ্দেশ্যে এই ট্রেনগুলোতে যাতায়াত শুরু করেছেন, যেটা সকাল থেকে আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমার পাশে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে অগ্নিবীণা এক্সপ্রেস এবং এই ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং এই ট্রেনের দেখতে পাচ্ছেন যে আমার সামনে ট্রেনটি প্ল্যাটফর্মে 3 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে এবং যাত্রীরা এখনো যারা এসে পৌঁছাননি তারা চেষ্টা করছেন দ্রুত ট্রেনটি ধরার জন্য। এছাড়া সকাল থেকেই আমি আপনাকে বলে রাখি বেশ কয়েকটি ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে গেছে। সেটি হচ্ছে যে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসটি ছেড়ে গেছে। এছাড়া চট্টগ্রামের 2টি ট্রেন মহানগর প্রভাতী সেটি ছেড়ে গেছে এবং কর্ণফুলীও ছেড়ে গেছে। এছাড়া আপনাকে বলে রাখি যে কিছুক্ষণ আগে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে ট্রেনটি ছেড়ে গেছে সেটি হচ্ছে রংপুর এক্সপ্রেস। তো এখানকার আমি স্টেশন মাস্টার সহ ট্রেনের যে কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা চেষ্টা করছেন যে, তারা বলছেন আমাকে যে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন যে ট্রেনের যে শিডিউল সেই ট্রেনের শিডিউলটি ঠিক রাখার জন্য। কিন্তু তারপরেও আপনাকে বলে রাখি যে এখন পর্যন্ত যে ট্রেনগুলো ছেড়ে গেছে আপনাকে যেগুলো বললাম সেগুলো কম বেশি সব মিলে আধা ঘন্টা থেকে 45 মিনিট, কোনোটা হয়তো 1 ঘন্টাও লেট করেছে, অর্থাৎ দেরিতে ছেড়ে গেছে। কিন্তু তারপরেও বলবো যে এখানে যে যাত্রীরা অপেক্ষা করছেন তাদের সঙ্গে কথা বললাম। তারা আমাকে যেটা বললেন যে আসলে যান্ত্রিক যে নগর সেই নগরের থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য এবং পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করার জন্যই আসলে তারা গ্রামের পথে ফিরে যাচ্ছেন। এবং এই ট্রেনে যখন তারা উঠলেন সব ধরনের দুর্ভোগ ঠিক বলা যায় না, তাদের দৃষ্টিকোণ থেকে এটা ট্রেনের নিয়মিত যে বিরতি সেই বিরতি, কিন্তু তারপরেও তারা ট্রেনে উঠতে পেরে খুবই খুশি এবং তাদের চোখে মুখে আমি ঠিক বাড়ি যে ফিরে যাওয়ার যে উচ্ছ্বাসটা সেটি দেখতে পাচ্ছি। রঞ্জন, আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে এই ট্রেনগুলোতে মূলত
আজকে যারা যাচ্ছেন তারা বেশিরভাগ যারা কর্মক্ষেত্রে ব্যস্ত রয়েছেন তারা কিন্তু যেতে পারছেন না, তবে তারা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা তাদের এই ট্রেনগুলোতে তাদেরকে উঠিয়ে দিচ্ছেন। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা এখন চলে যাব ঘরে ফেরা মানুষের খবর জানতে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী জাফর সাদিক। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে এবং এখানে সকাল থেকে আমি আছি। তো সকালে মূলত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যে লঞ্চগুলো দক্ষিণাঞ্চল উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল সেগুলোর অধিকাংশ আসলে সকাল 8টার মধ্যে এখান থেকে চলে যায়। তো এরপরে যে লঞ্চগুলো সকাল 9টা, 10টা এবং 11টার মধ্যে ছেড়ে যাবে সেগুলো মূলত চাঁদপুর এবং শরীয়তপুরের উদ্দেশ্যে যে লঞ্চগুলো আছে সেগুলো ছেড়ে যাচ্ছে। তো এখন যে অবস্থা আছে সদরঘাট লঞ্চ টার্মিনালের পল্টনের, যে আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু বলতে গেলে গতকাল রাত থেকেই যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ধারাবাহিকতায় আজ সকালেও কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু যাত্রীরা ঈদের প্রায় এখনো 4 দিন বাকি, 4 দিন আগে কিন্তু তাদের যেই যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু তারা এরই মধ্যে সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে দক্ষিণাঞ্চলের রুটগুলোতে তারা যাত্রা শুরু করেছেন। তো মূলত একটি বিষয় এখানে তারা আমাদেরকে যেটি বলেছেন যে একটু আগে ভাগে নির্বিঘ্নে যাওয়ার জন্যই তারা আসলে এত আগে যাত্রাটি শুরু করেছেন এবং একই সাথে তারা বাড়িতে যাওয়ার পরপরই কোরবানির যে পশুর ব্যাপারটি আছে পশুটি তারা কিনবেন এবং একই সাথে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি কোরবানির পশু পরিবারের সাথে কেনাকাটা থেকে শুরু করে এবং সেই পশুর যত্ন আত্মি সবকিছু মিলিয়ে একটু আগে ভাগেই বাড়িতে গিয়ে কোরবানির পশুর যত্ন করা সবকিছু মিলিয়ে তারা আসলে আগে ভাগে যাত্রা শুরু করেছেন। তো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সেটি হচ্ছে যে সদরঘাট লঞ্চ টার্মিনালে যে পন্টুন, সেই পন্টুনের বিষয়ে আসলে অনেক অভিযোগ আছে এবং এই অভিযোগগুলো অনেকটাই পুরনো। সেখানে যে বিষয়টি আমরা দেখলাম এখানে আসার পর থেকে, আমার পাশে একটি লঞ্চ আছে যে প্রিন্স অফ হাসান অ্যান্ড হোসেন, এই লঞ্চটি আসলে আমরা দেখেছি যে প্রায় সকাল 9টা থেকে অপেক্ষা করছিল এই সদরঘাট পন্টুনে ফেরার জন্য, কিন্তু পন্টুনে জায়গা না পাওয়ার কারণে কিন্তু প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর কিন্তু লঞ্চটি পন্টুনে মাত্র ফিরতে পারলো। তো আসলে পন্টুনে জায়গা স্বল্পতা আছে। নতুন করে আমরা শুনেছিলাম যে 100 ফিট পল্টুন করা হয়েছে এবং সেই পল্টুন হলে রোজার ঈদের পরে কোরবানি ঈদের নাকি আসলে সদরঘাটের লঞ্চগুলো সমস্যা হবে না, কিন্তু মূলত যে পল্টুনটি নতুন করে লালকুঠিতে করা হলো সেটি আমরা দেখলাম যে গ্রিন লাইন ওয়াটার ওয়েজ যে সার্ভিসটি আছে সেই সার্ভিসটির জন্য দেওয়া হলো এবং সেখানে কিন্তু সাধারণ যে লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু আসলে ভিড়তে পারছে না। তো সবকিছু মিলিয়ে এই পল্টুনের সমস্যার কারণে কিন্তু লঞ্চ মালিক এবং যাত্রীরা তারা বলছেন যে তারা একটু ভোগান্তির মুখে পড়ছেন। তো দর্শক, আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের স্টুডিওতে, সেখানে আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের সহকর্মী রঞ্জন শুভ্র। দর্শক, আপনারা জানেন যে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। তো সেই সব ঘরমুখো মানুষের খবর জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী ইজাদ শমিক এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সহকর্মী জাফর সাদিক। বৃষ্টির কারণে আজও রাজধানীর কোরবানির পশুর হাটে ক্রেতা সমাগম কম। বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকেই ক্রেতার অপেক্ষায় আছেন বিক্রেতারা। তবে দুপুরের পর বেচা বিক্রি বাড়বে বলে প্রত্যাশা করছেন তারা। এদিকে সীমিত সংখ্যায় হলেও ভারতীয় গরু দেশে আসতে শুরু করায় ন্যায্য দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কিত তারা। যদিও ক্রেতারা বলছেন বিদেশি গরু কম থাকায় বিক্রেতারা ইচ্ছে মতো দাম হাঁকছেন। হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সিসি ক্যামেরার পাশাপাশি বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন র্যাব পুলিশের সদস্যরাও। বৃষ্টি লেগেছে, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে লোকজনও নেই, আবার গরু টরু বাইন্দি বসে আছি। গতবার এসে এবার গরু প্রায় দেখা যাচ্ছে এখন বর্তমান 10 ভাগের 1 ভাগ গরু কম আছে। এখন বেচা বিক্রি আমাদের একটা আশা আছে ভালো হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর পশুর হাটে আছেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, দেখতে পাচ্ছেন আমি আফতাবনগর গরুর হাটে অবস্থান করছি। এখানে কিন্তু এটি একটি অস্থায়ী গরুর পশুর হাট এবং সকাল থেকে কিন্তু আজকে থেকে অস্থায়ী পশুর হাট বসার আনুষ্ঠানিক কথা রয়েছে। তবে আমরা সকালের চিত্র যেটা দেখেছি, সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি, বৃষ্টির কারণে কিন্তু কোনো ক্রেতাই কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি এবং আমরা বিক্রেতাদের সাথেও কথা বলেছি। তারা যতগুলো গরু অথবা অন্যান্য পশু এনেছেন, একটা গরু ছাগল অথবা কোনো কিছুই কিন্তু তারা এখানে বিক্রি করতে পারেননি এবং বৃষ্টি হওয়ার কারণে টোটাল যে একটা ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা কিছুটা ভেঙে পড়েছে। কারণ পশুকে রক্ষা, পশুকে খাওয়ানো, এই ধরনের যাবতীয় প্রস্তুতি তারা নিচ্ছেন এবং আমরা সকাল থেকে আরো বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলেছেন যে এবার পশুর পরিমাণ কম হওয়ায় এবং ভারত থেকে গরু না আসায় তাদের
এবার একটা লাভজনক একটা ব্যবসা করার একটা ইচ্ছা এবং এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে শেষের দিকে শোনা যাচ্ছে যে যদি ভারত থেকে গরু ব্যাপক পরিমাণ আসতে থাকে বরাবরের মতো তাদেরও এবার হয়তোবা টাকা ক্ষতি গুনতে হবে। আর আরো আমরা যেটা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছি, তারা প্রায় 2 প্লাটুন পুলিশ এখানে অবস্থান করছে। তবে আনুষ্ঠানিকভাবে গরু পশুর হাট জমজমাট না হয় তাদেরকে খুব বেশি বেগ পেতে হচ্ছে না, তারা স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এবং আফতাবনগর গরুর হাট থেকে প্রায় 2 কিলোমিটার একটি রাস্তা আছে, যে রাস্তার প্রতি 2 পাশে গরুতে পরিপূর্ণ আছে। আজকে আনুষ্ঠানিক হাট বসলেও আমরা যেটা জেনেছি যে 3 দিন আগে থেকে কিন্তু গরু, ছাগল, ভেড়া সহ বিভিন্ন পশু কিন্তু এই গরুর হাটে আসতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত বেচা বিক্রি না হয় স্বাভাবিকভাবে একটু মানসিক অস্থিরতার মধ্যে আছেন এবং একটি ভোগান্তির মধ্যে আছেন। জমজমাট যে পরিস্থিতি হওয়ার কথা ছিল একটি পশুর হাটের, সেরকম কোনো চিত্রই কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে তারা আশা করছেন আজকে না হলেও আস্তে আস্তে এই পশুর হাটটি জমবে। তবে 2-3 দিন সময় লাগবে, পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হতে হবে এবং আবহাওয়ার ব্যাপারটি কিন্তু গুরুত্ব দিয়ে তারা দেখছেন। তো আফতাবনগর পশুর হাট থেকে এই ছিল সবশেষ খবর। রঞ্জন। দর্শক, রাজধানীর আফতাবনগর পশুর হাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ, তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি পরের সংবাদে। কোরবানির ঈদ সামনে রেখে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে হাজার হাজার ভারতীয় গরু আসছে। গত 2 সপ্তাহে এসেছে প্রায় 1.5 লাখ গরু। সড়ক পথের চেয়ে নৌপথে আসছে বেশি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরুর পাইকাররা নদী পাড়ের হাটগুলোতে ভিড় করছেন। তবে চাহিদার চেয়ে এই সরবরাহ কম হওয়ায় দাম চড়া। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য এবং রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলার খালিশা কোটাল, বিদ্যাবাগিশ, গোরখমন্ডল, নামাটারি, অনন্তপুর, ভেল্লিরতল, কাঠগির, শালঝ, পচাকাটা, নারায়ণপুর, নুনখাওয়া, 14 ঘুড়ি, পাখিউড়ার চর, দইখাওয়ার চর ও সাহেবের আলগার সীমান্ত দিয়ে প্রতিদিন ভারত থেকে শত শত গরু মহিষ আসছে। তারপর গরু প্রতি 500 টাকা ফি দিয়ে করিডোর করার পর ভুরুঙ্গামারি, যাত্রাপুর, নাগেশ্বরী, রৌমারি, রাজীবপুর হাটে তোলা হচ্ছে। ফলে বিভিন্ন এলাকার পাইকাররা গরু কিনতে এসব হাটে ভিড় করছেন। আমরা চিটাং থেকে আসছি গরু কেনার জন্য, দেখতেছি এখানে বর্ডারে মাল আসতেছে কিন্তু প্রচুর দাম। পড়তে ফিরে কিন্তু কম পাই, এবার কিন্তু কমে পাচ্ছি না। গরুর ব্যবসায়ীরা জানালেন বর্ষা মৌসুমের কারণে নৌপথে ভারত থেকে গরু আসায় খরচ বেশি পড়ছে। কামলা দিয়ে নিয়ে এসে খরচ বেশি, দামও একটু বেশি, খরচ যায় বেশি। ইন্ডিয়ার মধ্যে গাড়ি ভাড়া বেশি, খরচা বেশি, রাখালের বেতন বেশি, ওই জন্য গরুর দাম বেশি। এদিকে ভারতীয় গরু আসায় দেশি গরুর চাহিদা এবং দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন বলে জানালেন পালনকারীরা। আমরা দেশি গরু পালছি ঈদের জন্য বিক্রি করব, এখন ইন্ডিয়া থেকে গরু আসে, আমাদের গরুর দাম কম করতেছে। এখন আমরা তো গরু পালছি, আমাদের গরু ব্যাট ঢুকছে, আমরা লস দিচ্ছি, গরু পালি দাম পাই না, এখন কি করবো আমরা। ইজারাদারের এই প্রতিনিধি জানান ব্রহ্মপুত্র পাড়ের যাত্রাপুর হাটে এখন প্রতিদিন 4 শতাধিক গরু মহিষ আসছে। এপার ওপার মিলিয়ে 2 পাশে গড়ে 400-500 গরু ডেইলি আসতেছে। আগে ক্রেতা কম ছিল, এখন মোটামুটি ক্রেতা ভালো হচ্ছে, বেচা কিনেও ভালো হচ্ছে। শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে শুধু নৌপথে সাহেবের আলগা ও দইখাওয়ার চর সীমান্ত দিয়ে 40,026টি গরু মহিষ এসেছে। আর গত 1.5 মাসে এসেছে 80,986টি গরু মহিষ। এতে রাজস্ব আয় হয়েছে 4,04,93,000 টাকা। অথচ গত বছর এ সময় গরু মহিষ এসেছিল মাত্র 19,204টি। সময় সংবাদ, কুড়িগ্রাম। রাজধানী সহ দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রথমবারের মতো নির্দিষ্ট স্থানে পশু কোরবানির প্রক্রিয়া চালু করতে যাচ্ছে সরকার। তবে নতুন এই সিদ্ধান্ত রাজধানীবাসীর জন্য বাধ্যতামূলক না করায় এর সুফল পাওয়া নিয়ে শঙ্কা পরিবেশবিদদের। অন্যদিকে নির্ধারিত জায়গার অধিকাংশই সরু রাস্তা কিংবা দূরবর্তী স্থানে হওয়ায় ভোগান্তির আশঙ্কা সাধারণ মানুষের। রাশেদ বাপ্পির রিপোর্ট। রাজধানীর শেওড়াপাড়া উত্তর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের এই খালি জায়গাটুকু পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। নিচু জায়গায় বছরের অধিকাংশ সময়ে জমে থাকে পানি। প্রায় একই অবস্থা সিটি কর্পোরেশন নির্ধারিত ওয়ার্ডের বাকি জায়গাগুলোর। শেওড়াপাড়া যে গরু জবাই হয় অনন্ত এই রোডে প্রায় 1000 গরু জবাই হয়, ওইখানে বেশি হলে 50 থেকে 60টা গরু জবাই হবে ওই মাঠে। আর বাকিরা কিভাবে ব্যবস্থা করবে? যেই জায়গা পেয়েছি আমরা, এতে হয়তো
2টা 3টা বিল্ডিং এর গরু যদি আসে ওখানে ওটাতেই হয়ে যায়, মানে এর বেশি পসিবল হবে না। রাজধানীতে এবছর 535টি স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। উত্তরের 208টি এবং দক্ষিণের 327টি স্থানের অধিকাংশই সড়ক, বাদ পড়েনি পাড়া বা মহল্লার সরু গলিপথ। যদিও রাস্তায় কোরবানির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করলেন প্রধান এ নির্বাহী। কোন রাস্তার উপরে আমরা করিনি, কারণ আমরা রাস্তার উপর করব না বলেই তো এই ওয়ার্ডের মাঠগুলোকে বিবেচনা করি। যেখানে কাঁচা মাটি নেই সেখানে নর্থ সিটি কর্পোরেশন বা সাউথ সিটি কর্পোরেশন বা জেলায়ও সেখানে এই জাতীয় পদক্ষেপ নেবে না। মতিঝিলের শাপলা চত্বর থেকে মধুমিতা সিনেমা হল পর্যন্ত এই সড়কটি পশু কোরবানির জন্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এভাবে সড়ক, পাড়া মহল্লার গলিপথ বা সংকীর্ণ জায়গা নির্ধারণ করায় অন্যান্য বারের চেয়ে বেশি দুর্ভোগের আশঙ্কা রাজধানীবাসীর। সিটি কর্পোরেশন আমাদের এখানে নাহার বেকারি রাস্তার মধ্যেই করতে বলছে, তাহলে তো আর আমাদের লাভ হইল না, সে অপরিষ্কারই থেকে গেল। মাংসটা নিয়ে আসার জন্য ভ্যান বা রিক্সা সেটা প্রতিনিয়ত যেভাবে পাওয়া যায় সেটা ঈদের দিন অসুবিধা হবে অবশ্যই। এদিকে রাস্তার উপর কোরবানির স্থান নির্ধারণ না করার আহ্বান পরিবেশবিদদের। একই সাথে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির বিষয়ে কোনো বাধ্যবাধকতা না থাকায় এর সুফল পাওয়া নিয়ে সংশয় তাদের। এবারে বাধ্যতামূলক করলে হতো, যেখানে আসতে হবে আপনি পাড়ায় পাড়ায় গলিতে গলিতে কোনো সময় জবাই দিতে পারবেন না। সরকারকে অবশ্যই জায়গা বের করতে হবে, যে জায়গা না থাকে আগের মতো রেখে দেন। কিন্তু সরকারিভাবে রাস্তার পাশে রাস্তা নষ্ট করে কোরবানি দেওয়ার যে উদাহরণটা হবে, এটা করা ঠিক হবে না। পরিবেশ রক্ষায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানির বিষয়টিকে সাধুবাদ জানালেও ভোগান্তি এড়াতে কর্তৃপক্ষকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান সংশ্লিষ্টদের। সম্পূর্ণ আয়োজনটা প্ল্যানফুলি করে ইট ইজ পসিবল। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জে মহাসড়কের পাশে বসেছে কোরবানির পশুর হাট। যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এবং নতুন নোটের অবৈধ বিনিময় ঠেকাতে কৌশলী বাংলাদেশ ব্যাংক। একজন 5 দিনের মধ্যে টাকা সংগ্রহ করতে পারবেন একবার, সন্তুষ্ট গ্রাহকরা। হাঙ্গেরি সরকার সীমান্ত বন্ধ করে দেয়, এখন লাখ লাখ শরণার্থী ক্রোয়েশিয়া হয়ে ছুটছেন জার্মানির পথে। ছুটে চলা এসব শরণার্থীদের ভিড়ে মাঝে মধ্যে দেখা মিলছে বাংলাদেশি অভিবাসীদেরও। গ্রিস থেকে প্রায় 450 কিলোমিটার দূরের লেসবস দ্বীপে শরণার্থীদের বিভিন্ন ক্যাম্প ঘুরে খোঁজ মিলে হবিগঞ্জের 2 সহোদর সহ 3 জনের। জীবন বাজি রেখে নৌকায় সাগর পাড়ি দেয় এই বাংলাদেশের কথা গ্রিস ঘুরে এসে জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। রওনা দিছি দলাল দুইরা ইরান থেকে, আয়া তুর্কি পড়ছি, কষ্ট করছি, খুব বেশি কষ্ট করছি। তারপর দলাল দুই আবার গ্রিস দিকে রওনা হয়েছি। দ্বীপের মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে আছি। সময় টেলিভিশনকে কাছে পেয়ে বাংলাদেশের হবিগঞ্জের সোহেল এভাবে বর্ণনা করেছিলেন জীবন বাজি রেখে সাগর পাড়ি দিয়ে গ্রিসে আসার সেই দুর্বিষহ যাত্রার কথা। দেশের জন্য মন কাঁদলো, এখন আর ফিরে যাওয়ার উপায় নেই বলে জানালেন তারই সহোদর সবুজ। হাতে যা টাকা পয়সা ছিল তাও ফুরিয়ে গেছে, জানেন না আগামী দিনগুলো কিভাবে কাটবে। এই যেন অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে গন্তব্যহীন ছুটে চলা। ক্যাম্পে এক রাত বাহিরে থাকতে হয়েছে, এরপরে দোকানের পরে পরের দিন আমাদেরকে স্টে পেপার দিয়ে দিছে। কালকে চলে আসছি এখানে, এথেন্স যাবো, এথেন্সের টিকিট বলছে যে আগামীকালকে সকাল 8টার দিকে। সকাল 8টা হওয়ার আগে আমরা লাইনে খাওয়াইছি, খাওয়ানোর পরে কোনো টিকিট আমরা সিরিয়াল পাই নাই। আজকে মনে করেন যে 20 দিন ধরে কোনো ভাত নেই, রুটি, এই কেক, এই বিস্কুট এগুলা খাই আছি। বাবা মার কথা অনেক সময় মনে পড়লেও আমরা ফোন দিতে পারি না, টাকা নাই, ফোনে কোনো সিম কার্ড নাই, কি করি। ইরানে কাজ থাকলেও সেখানে জীবনযাত্রা ছিল অনেকটাই জেলখানার মতো। স্বাধীনভাবে চলাফেরার কোনো সুযোগ ছিল না, তাই উন্নত জীবন যাপনের আশায় পাড়ি জমান ইউরোপে। আমি ইরান 4 বছর ছিলাম। সকাল 8টা থেকে কাম করে রাইতে 8টা পর্যন্ত কাম করা লাগে। তারপরে বাংলার 15-20 হাজার টাকার উপরে বাঁচানো যায় না। ভাবনা চিন্তা করে ইরান থেকে কিছু করতে পারবো না। 9 বাংলাদেশি ইরান থেকে তুরস্ক হয়ে সাগর পথে গ্রিসের উদ্দেশ্যে রওনা হলেও 6 জনেই আসতে পারেননি, ফিরে গেছেন মৃত্যু ভয়ে। এত বাধা বিপত্তির পরও থামানো যাচ্ছে না ইউরোপমুখী শরণার্থীদের ঢল। হবিগঞ্জের এই 2 সহোদর সোহেল এবং সবুজ নানা ঘাত প্রতিঘাত ও চড়াই উতরে পেরিয়ে জীবন বাজি রেখে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আজকে এসে পৌঁছেছে গ্রিসের লেসবন দ্বীপে। তারা হয়তো আগামীকাল কিংবা পরশু চলে যাবে অন্য কোনো দেশে, অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি কিংবা ইতালিতে। তবে তাদের একটাই প্রশ্ন, বাংলাদেশি শরণার্থী হিসেবে তারা কতটুকু সুযোগ সুবিধা পাবে। শোয়েব কবির, সময় সংবাদ, এথেন্স, গ্রিস। ঈদুল আজহা উপলক্ষে 25,000 কোটি টাকার নতুন নোট বিনিময়ের ক্ষেত্রে বায়োমেট্রিক অথেন্টিকেশন পদ্ধতি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে,
নতুন এই উদ্যোগ নেয় 5 দিনের মধ্যে একই ব্যক্তি একবারের বেশি টাকা সংগ্রহ করতে পারবেন না, ফলে কমে যাবে নতুন টাকার অবৈধ বিপণন। এদিকে ঝক্কি ঝামেলা ছাড়াই টাকা বিনিময় করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরা। পর্যায়ক্রমে দেশের সব সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম শুরুর দাবি তাদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের নতুন নোট বিনিময় কার্যক্রম মানেই দীর্ঘ লাইন কিংবা বিশৃঙ্খল পরিবেশ। প্রতি বছর ঈদ উপলক্ষে এমন দৃশ্যের সঙ্গেই পরিচিত ছিলেন গ্রাহকরা, কিন্তু এবছর কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টারগুলোতে গেলে দেখা মিলবে একদমই ঝক্কি ঝামেলাহীন পরিবেশ। ছোট লাইন ধরে টাকা বিনিময় করতে আসা প্রত্যেকেই নির্ধারিত বুথে দিচ্ছেন হাতের আঙ্গুলের ছাপ, এরপরই পাচ্ছেন টোকেন। এরপর অপেক্ষা সেখানেও ব্যতিক্রমী চিত্র। ফ্লোর জুড়েই বসানো হয়েছে 4 শতাধিক চেয়ার। কিছুক্ষণের মধ্যেই সামনে রাখা মনিটরে ভেসে আসছে টোকেন নম্বর, যেখানে নির্দেশিত কাউন্টারে গিয়ে টাকা জমা দিলেই মিলছে নতুন নোটের বান্ডিল। এখন কোনো ভিড় নেই, কোনো ঝামেলা নেই। টোকেন নিয়ে বসছি, টোকেন ডাকছে, আসছি, কাউন্টারে আসছি, টাকা দিয়ে যাচ্ছে। এর চেয়ে ভালো আর হয় না যে একই লোক বারবার নাই এই সিস্টেমে, মানে বারবার নেওয়ার সুযোগ নাই, যেটা আমি একটু আগেও দেখলাম যে এক লোক 2বার নিচ্ছিল, সে অলরেডি ধরা পড়ছে। অত্যাধুনিক এ পদ্ধতির পাশাপাশি টাকা বিনিময়ে বিগত বছরগুলোর সর্বোচ্চ সীমা 9,000 থেকে কমিয়ে এবছর 3,700 টাকা করেছে কেন্দ্রীয় ব্যাংক। আর এসব উদ্যোগের পুরোটাই নতুন নোটের অবৈধ বিনিময় ঠেকাতেই করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যার নিজের পরিবারের জন্য নতুন টাকার দরকার নয়, অন্য কোনো প্রয়োজনে হয়তো সে লাইনে দাঁড়ায় এবং প্রকৃত যাদের দরকার তারা নতুন টাকা পেতে তাদের কষ্ট হয়। এটার জন্য আমরা এবার বায়োমেট্রিক অথেন্টিকেশনের একটা ব্যবস্থা করেছি। এখান থেকে টাকা তুলে যে একটু বেশি দামে নতুন টাকা বিক্রি করে সেই জিনিসটি অন্তত এখান থেকে টাকা নিয়ে হবে না। বাংলাদেশ ব্যাংক ছাড়াও ঈদের আগের সবশেষ কার্যদিবস পর্যন্ত একজন ব্যক্তি একবারে 20 টাকা, 10 টাকা, 5 টাকা ও 2 টাকার একটি করে বান্ডিল নিতে পারবেন কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কের পাশে বসানো হচ্ছে কোরবানির পশুর হাট। এতে মহাসড়কগুলোতে যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। তবে স্থানীয় প্রশাসনের দাবি, মহাসড়কের পাশে যাতে কেউ হাট না বসাতে পারে সেজন্য তৎপর আছেন তারা। রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গোচারণভূমি সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতি বছরই কোরবানির ঈদ উপলক্ষে বাণিজ্যিকভাবে গরু পালন করেন এখানকার খামারিরা, যে কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে পশু ক্রয় বিক্রয়ের জন্য পাইকাররা আসেন এখানে। এতে বেচা কেনার জন্য জেলার বিভিন্ন স্থানে বসেছে ছোট বড় অর্ধ শতাধিক পশুর হাট, যার মধ্যে বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের তালগাছি ও উল্লাপাড়ার বয়লিয়া সহ 4টি এলাকায় মহাসড়কের পাশে বসানো হয়েছে কোরবানির পশুর হাট। সপ্তাহে 4 দিন হাট হওয়ায় মহাসড়কের পাশে গরু ওঠা নামানোর জন্য নসিমন করিমনের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। রাস্তার উপরে হাট বসায় মহাসড়কে, হরেন দিলে গরু এলে জেলা দৌড়াইতেছে, পাবলিকও ছিটাছিটি করতেছে। 2 সাইডে ভ্যান গাড়ি, রিক্সা, তারপরে গরু রয়েছে, ট্রাক টুক আইনা আনলোড করতেছে, লোড করতেছে, আমগো গাড়ি পাস হয় না। রাস্তার উপর যখন হাট বাজার বসে বা লোকজনের যখন সমাগম হয়, তখন আমাদের গাড়িগুলো সময় মতো ডিসপাস হতে পারে না, তখন ওই গাড়িটা একটু ওভার স্পিডে চালাতে হয়। ড্রাইভার হয়তো একটু রিস্ক নিয়ে ওভার স্পিডে চালাতে গিয়ে এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে। অবশ্য জেলা প্রশাসনের দাবি, মহাসড়কের পাশে যাতে হাট না বসে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। হাটটি বিচ্ছিন্ন এলাকায় করা যায় তার সুযোগ নাই, কোনো না কোনো রাস্তার কাছেই করতে হবে। তো এই হাটগুলা থেকে কিছু দূরে এই হাটগুলা বসাবে গরুর হাট, এবং তারা এই রাস্তা যাতে কোনো ডিস্টার্ব না হয়, কোনো যানজটের সৃষ্টি না হয়, সেটা তারা বাঁশ দিয়ে এরকম একটা ব্যারিকেড সৃষ্টি করবে। হাইওয়ের উপর বা পাশে কোথাও কোরবানির পশুর হাট বসানো। সম্প্রতি সিরাজগঞ্জ সফরে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়ক ও তার পাশে পশুর হাট যাতে না বসে সে ব্যাপারে নির্দেশ দেন, কিন্তু সে নির্দেশ মানছেন না সিরাজগঞ্জের হাট ইজারাদাররা। সময় সংবাদ, সিরাজগঞ্জ। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কোরবানির ঈদ সামনে রেখে অস্থির হয়ে উঠেছে দেশের লবণের বাজার। বার্ষিক ঘাটতির অজুহাতে গত এক সপ্তাহে মিল পর্যায়ে বস্তা প্রতি লবণের দাম বেড়েছে 50 থেকে 80 টাকা। মূলত মধ্যস্বত্বভোগীদের কারসাজির কারণে লবণের দাম বাড়ছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় কোরবানির চামড়া প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা চামড়া ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশে বছরে 16 লাখ মেট্রিক টন লবণের চাহিদা রয়েছে। এর মধ্যে 6 লাখ মেট্রিক টন লবণের প্রয়োজন হয় শুধুমাত্র কোরবানির ঈদে। মূলত চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য প্রয়োজন হয় বিপুল লবণের।
এই অবস্থায় কৃত্রিম সংকট সৃষ্টি করে লবণের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। গত এক সপ্তাহ আগে 74 কেজি প্রতি বস্তা লবণ মিল পর্যায়ে 450 থেকে 475 টাকায় বিক্রি হলো, এখন তা বিক্রি হচ্ছে 570 টাকায়। পার পিস চামড়ার মধ্যে 4 থেকে 5 কেজি লবণ লাগে। এভাবে যদি লবণের দাম বাড়তি হয় তাহলে আমাদের চামড়ার উপর অনেক প্রভাব পড়বে। এই জন্য আমাদের চামড়ার পাত্তাটা অনেক বেশি হয়ে যাবে। দেশের লবণের চাহিদার পুরোটাই উৎপাদন হয় সমুদ্র উপকূলবর্তী এলাকা কক্সবাজার, টেকনাফ, মহেশখালী এবং কুতুবদিয়ায়। বাংলা সনের চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাসে এই লবণ উৎপাদন হয়। তবে ব্যবসায়ীদের দাবি, টানা বর্ষণের কারণে চলতি বছর 2 লাখ মেট্রিক টন লবণের ঘাটতি রয়েছে। বাংলাদেশে 2 লাখ মেট্রিক টনের আমরা ঘাটতি আছে, কিন্তু আমাদেরকে সরকারে দিচ্ছে যে মাত্র 1 লাখ মেট্রিক টন। এখন এই 1 লাখ মেট্রিক টনের ঘাটতিটা কিন্তু আমাদের উপরে পড়তেছে। এই কারণে আপনার লবণ কাইসেস হচ্ছে, দামটা দিন দিন বাড়তেছে। কেজি প্রতি 1.5 থেকে 2 টাকায় মাটি মেশানো লবণ মাঠ থেকে কিনে নিয়ে আসা হয় মিলে। এরপর তা প্রাথমিক প্রক্রিয়া পরিষ্কার করে বস্তায় ভরে তা বিক্রি করা হয় 7.5 টাকা দরে। কিন্তু ভোক্তা পর্যায়ে পৌঁছাতে দাম বেড়ে যায় কয়েক গুণ। ওই জায়গা থেকে যদি কম আসে তাহলে আমাদের এখানে লবণের সংকট হয়ে যায়। বড় বড় ফিটফিটেরা বাজার বাড়া দিচ্ছে, এটা এখানে পাওয়া যায়, এখানে বুড়ালাও পায় না, শাশুও পায় না। বাংলাদেশে যে চাষিরা আমাদের চাষ করে তারাও লবণের দাম পাচ্ছে না, এবং ছোট ছোট যে মিল ফ্যাক্টরি আছে তারাও লবণের দাম পাইতে আছে না। নগরীর মাঝিরঘাট এবং পটিয়ার ইন্দ্রপোল এলাকায় রয়েছে লবণের শতাধিক মিল। মাঠ থেকে মাটি সহ লবণ নৌকা করে নিয়ে আসা হয় এখানে, আর এখান থেকে ট্রাক যোগে লবণ পাঠানো হয় সারা দেশে। মধ্যস্বত্বভোগীদের কবল থেকে মুক্ত হচ্ছে না দেশের লবণ শিল্প। মাঠের উৎপাদন থেকে শুরু করে বাজারে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে অন্তত 10 হাত বদল হয় এই লবণ, আর এর ফলে দাম বাড়ছে 15 থেকে 20 গুণ। এর উৎকৃষ্ট উদাহরণ হলো মাঠ পর্যায়ে যে লবণ 2 টাকা, মিলে এসে তা বিক্রি হচ্ছে 7.5 টাকায়, এবং বাজারে সেই লবণ বিক্রি হয় 35 টাকায়। চট্টগ্রামের মাঝিরঘাট লবণ মিল থেকে কমল দে, সময় সংবাদ। দেশের পাঠ্য বইগুলোতে বয়ঃসন্ধিকাল এবং যৌন স্বাস্থ্য বিষয় অন্তর্ভুক্ত করা হলেও শ্রেণীকক্ষে তা পড়ানো হয় না বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের বাসা থেকে পড়ে আসার কথা বলে শিক্ষকরাই বিষয়গুলো অনেকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। শিক্ষার্থীরা যেমন এ নিয়ে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তেমনি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এর সত্যতা স্বীকার করেছে। বিষয়টির ওপর আরও জোর দিতে এখন থেকে এসব বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করার কথা জানিয়েছে বোর্ড। কমলদের আরও একটি রিপোর্ট। বয়ঃসন্ধিকালীন কিংবা যৌন স্বাস্থ্যের সমস্যা এখন গোপন কিছু নয়। উন্নত বিশ্বের দেশগুলোতে অন্যান্য বিষয়ের পাশাপাশি এসব শিক্ষাও দেওয়া হয় সমান তালে, কিন্তু এক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বয়ঃসন্ধিকালীন এবং যৌন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য দেশের পাঠ্যবইগুলোতে সন্নিবেশিত করা হয়েছে, কিন্তু রক্ষণশীলতার অজুহাতে বিষয়গুলো শ্রেণীকক্ষে পড়ানো হচ্ছে না। অনেক সময় দেখা যায় মানে এটা দেখলে সবাই হাসাহাসি করে, সবাই বলাবলি করে। শিক্ষাক্ষেত্রে এইগুলো পুরো বিস্তারিত জানা হতো এবং সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা উচিত। অনেক স্টুডেন্ট আছে যেগুলো জানে না এই সম্পর্কে, মানে কিছু জানার জন্য। বইটা ছিল যা আগের যুগের, প্রায় একটু একটু এখন এখনো যুগের আছে, যা আমি মনে করি আমাদের বেলার জন্য আরো লাগবে। এজন্য শিক্ষকদের অজ্ঞতা এবং অবহেলাকে দায়ী করছেন নারী নেত্রীরা। অপরদিকে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, এ ধরনের জটিলতা এড়াতে এখন থেকে পরীক্ষার প্রশ্নপত্রে বয়ঃসন্ধিকালীন এবং যৌন স্বাস্থ্য নিয়ে প্রশ্ন রাখা হবে। প্রত্যেকটা স্কুলে এই বিষয়ে একদম খোলামেলা আলোচনা করা, এখানে কোনো রেখে ডেকে কথা বলার বিষয় নাই। তার যেন মানসিক প্রস্তুতিটাই থাকে, যেটা একটা স্বাভাবিক ঘটনা, এটা জীবনের জন্য অপরিহার্য, একটা মানুষের জন্য অপরিহার্য। আমরাও যদি মনে করি যে না এই প্রশ্নটা কেমন জানি, এটা প্রশ্নপত্রে না থাক, তাহলে প্রশ্নপত্রে যদি না থাকে টিচারও আর পড়াবে না, বলবে পরীক্ষা আসবে না, পড়ার দরকার নেই। কিন্তু প্রশ্নে যদি আসে তো পড়তে বাধ্য হবে। আর এই সমাজ বিজ্ঞানী বলছেন, কিশোর কিশোরীদের মধ্যে অপরাধের মাত্রা কমিয়ে আনতে বয়ঃসন্ধিকালীন বিষয়গুলো নিয়ে শ্রেণীকক্ষে আলোচনার কোনো বিকল্প নেই। কিশোর কিশোরী ওই বিষয়গুলোকে জানা থাকলে সেগুলো তারা নিজেরাও নিজেদের সংযত হতে পারবে এবং সেগুলো থেকে কেবল উদ্ধার পেতে পারে, মানে অসঙ্গতি থেকে উদ্ধার পাওয়ার জন্য সঙ্গত পন্থাগুলো তারা বেছে নিতে পারবে। স্পর্শকাতর এসব বিষয় নিয়ে যাতে শ্রেণীকক্ষে কোনো রকম দ্বিধা না রেখে পাঠদান করা যায়, সেজন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের মত দিয়েছেন বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারের দারিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের সুবিধা ভোগ করছে প্রত্যন্ত গ্রামের অভাবী পরিবারের শিশুরা। গ্রামাঞ্চলের অভাবী পরিবারের শিশুদের শিক্ষার মান উন্নয়নে প্রকল্পটি ভালো ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সফলতার দিক বিবেচনায় দেশের সব প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার কথা ভাবছে কর্তৃপক্ষ। ওবায়দুল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু।
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রামের অবহেলিত দরিদ্র পরিবারের শিশুরাই পড়াশোনা করে এই বিদ্যালয়ে। কিছুদিন আগেও প্রথম শ্রেণীতে সবক নেয়ার পর অনেক শিশুই ঝরে পড়ত, কিন্তু এখন চিত্র সম্পূর্ণ ভিন্ন। পাশের হার শতভাগ। পাশাপাশি 3 বার সাঘাটা উপজেলায় নিজেদের সেরা প্রমাণ করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। আগে শিশুরা অনেক সময় না খেয়ে আসতো, না খেয়ে আসলে এটা যেহেতু মানবদেহ একটা শরীরে একটা মেশিন, না খেয়ে আসলে তাদের আমরা কি আউটপুট পেতে পারি। এখন যখন ওরা 75 গ্রামের একটা প্যাকেট প্রতিদিন খায় এবং দেখা যাচ্ছে যে ওদের ক্ষুধাটা নাই। আমরা অনেক সময় বাড়ি থেকে না খেয়ে আসি, এই বিস্কুটটা দেওয়ার ফলে আমাদের পেট ভরে, আমাদের মন ভালো থাকে। উন্নয়ন কর্মী ও শিক্ষা কর্মকর্তারা বলছেন, এমন কর্মসূচি প্রমাণ করে অভাবী পরিবারের শিশুদের খাদ্য ও পুষ্টির নিশ্চয়তা দিলে তাদের কাছ থেকেও ভালো ফলাফল পাওয়া সম্ভব। আজকে তাদের খাবারের নিশ্চয়তা দেওয়া হয়েছে, পেটে খাবার আছে, সৃজনশীল বিকাশের জন্য শিক্ষার্থী আগ্রহী হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রোটিন ক্ষমতাযুক্ত বিস্কিট তারা রেগুলার খাওয়ার ফলে চেহারার একটা পরিবর্তন এসে গেছে। তাতে বোঝা যায় যে পুষ্টিহীনতার যে ভয় ছিল সেটা অনেকটা দূর হয়ে গেছে। তাই প্রকল্পটিকে দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার বিষয়টি ভাবছেন কর্মকর্তারা। ন্যাশনাল স্কুল ফিডিং পলিসি বা পাশ হলে নতুন আঙ্গিকে 2017 পর থেকে সারা বাংলাদেশে ভিন্ন আঙ্গিকে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হবে। সরকার 2008 সাল থেকে সারা দেশে 93 উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় 33,95,000 শিশুকে উচ্চ প্রোটিন ক্ষমতা সম্পন্ন বিস্কিট দেয়া শুরু করে। তার মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলায় 439টি বিদ্যালয় রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গ্রিসে আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে আশায় বুক বেঁধেছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, দেশটিতে আবারও বামপন্থী সিরিজা পার্টি ক্ষমতায় এসে দেশের অর্থনীতিকে সুসংহত করতে সক্ষম হবে। গ্রিস থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। গ্রিসের চলমান অর্থনৈতিক মন্দার মারাত্মক প্রভাব পড়েছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপরও। দেশটিতে 35,000 বাংলাদেশি থাকলেও মন্দার প্রভাবে দিন দিন এই সংখ্যা কমছে। আর্থিক লোকসানের মুখে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন, অনেকে চলে যাচ্ছেন ইউরোপের অন্যান্য দেশে। প্রায় 30-35 হাজার লোক ছিল, এখন 4-5 বছর হয় লোকজন বেশিরভাগ চলে যাচ্ছে। আর এই সুযোগে বর্তমানে বর্ডার খোলা, এই সুযোগে পাবলিক চলে যাচ্ছে অন্যান্য দেশে। যারা কাজ করেন বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা ইসেতে, তো রেস্টুরেন্টের মালিকগণ তাদেরকে ঠিকভাবে তাদের পারিশ্রমিক দিতে পারছে না। সেভাবে অনেকগুলো রেস্টুরেন্ট তারা যখন লোকজন পাচ্ছে না, তারা যখন ক্রেতা পাচ্ছে না, সেই কারণে রেস্টুরেন্টগুলো বন্ধ হচ্ছে। গত আগস্ট মাসে আন্তর্জাতিক ঋণদাতাদের শর্তযুক্ত ঋণ নেওয়ার ইস্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অভিবাসী বান্ধব হিসেবে পরিচিত সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস সিপ্রাস। সিরিজা পার্টি পুনরায় ক্ষমতা আসলে প্রতিশ্রুতি অনুযায়ী গ্রিসের অধিকাংশ অবৈধ অভিবাসীর সাথে বাংলাদেশিরা বৈধতা পাবেন বলে আশা প্রবাসীদের। বাংলাদেশিদের অনেক ভাইয়েরা আছে 8 বছর 10 বছর এই দেশে আছে, কিন্তু যাদের বৈধতা নাই। কিন্তু সিরিজা ক্ষমতায় আসলে ওরা প্রতিশ্রুতি দিয়েছে আগামী 30 সেপ্টেম্বর থেকে ওরা যে সমস্ত লোক এই দেশে 7 বছর ধরে আছে তাদেরকে বৈধতা করবে। এখানে 18 বছর উপরে আগের সরকার এটা দিত না, এখন বর্তমানে এই সিরিজা সরকার এটা দিবে সব বাচ্চাদেরকে। এই অবস্থায় গ্রিসের জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে প্রবাসী বাংলাদেশিরা। আমরা প্রায় 20 থেকে 25 জন বাংলাদেশে গ্রিক পাসপোর্ট হোল্ডার, এবং এই 20-25 জনই আমরা গ্রিক সরকারের পক্ষে জাতীয় নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারি। যদিও আমাদের বাংলাদেশিদের ভিতরে এবং সব বিদেশিদের ভিতরে বহু আশা আকাঙ্ক্ষা যে আমরা সকলে ভোটে অংশগ্রহণ করি। তবে নতুন নির্বাচনে বামপন্থী সিরিজা পার্টি বা অন্য যে দলই ক্ষমতা আসুক না কেন, তাদের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করার তেমন সম্ভাবনা নেই বলে বিশ্লেষকদের অভিমত। গ্রিসের পার্লামেন্ট ভবন থেকে শোয়েব কবির, সময় সংবাদ। নতুন করে শরণার্থীদের আশ্রয় দিতে হাঙ্গেরি সরকার অস্বীকৃতি জানানোর পর শনিবার একদিনে অস্ট্রিয়া পৌঁছেছে প্রায় 10,000 শরণার্থী। এর আগে শরণার্থীদের আশ্রয় দিতে হাঙ্গেরি সরকারের উপর চাপ প্রয়োগ করা হবে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানান ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী। শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে ক্রোয়েশিয়া ও হাঙ্গেরি। এর আগে হাঙ্গেরি সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয় ক্রোয়েশিয়া শরণার্থীদের নথিভুক্ত না করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে।
আর ক্রোয়েশিয়া সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে গেল 3 দিনে প্রায় 20,000 শরণার্থী সে দেশে প্রবেশ করেছেন। অন্যদিকে বুদাপেস্ট বলছে শুক্রবারই প্রায় 8,000 শরণার্থী হাঙ্গেরিতে প্রবেশ করেছেন। হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া পাঠানো হচ্ছে তাদের। এদিকে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে শরণার্থীবাহী একটি নৌকা ডুবে 5 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে আরও 13 জন এখনো নিখোঁজ রয়েছেন। এবারে খেলার খবর। বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান সফর করবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এ সপ্তাহেই। তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এদিকে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার নারী দলের বিপক্ষে সিরিজে স্বাগতিক হবার সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের মেয়েরা ভালো করতে চায় বলে জানিয়েছেন কোচ চাম্পিকা গামাগে। প্রায় 1.5 বছর হতে চলল আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। যদিও বা গেল বছর সেপ্টেম্বরে এশিয়ান গেমসে টি-20 ম্যাচ খেলেছিল জাহানারা সালমারা, কিন্তু এরপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে একরকম অঘোষিত নির্বাসনেই যেন আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে সামনেই ব্যস্ত সূচি নারী দলের। অক্টোবরে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা, তার আগে এ মাসের শেষেই পাকিস্তান সফরের কথা রয়েছে সালমাদের। এরই মধ্যে বিসিবির প্রতিনিধি দল পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দিয়েছে। তবে প্রস্তাবিত এই সফর বাস্তবে রূপ নিবে কিনা তার সিদ্ধান্ত নেবে সরকার ও বিসিবি। শেষ পর্যন্ত এই সফর হবে কিনা তা জানা যাবে ঈদের আগেই। রিপোর্ট আমাদের মাননীয় বোর্ড সভাপতি মহোদয়ের কাছে দিয়েছেন। এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ইন্টারনাল প্রিপারেশন গুলো নিয়ে রাখবো, বাট সিদ্ধান্তটা অবশ্যই বোর্ডের এবং সরকারের নীতি নির্ধারণের বিষয় আছে। কিছু সময়সীমা নির্ধারণ করা আছে ঈদের ইমিডিয়েট পরে। সেক্ষেত্রে যদি কোনো যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়, বোর্ড সভাপতি মহোদয় দেশের বাইরে আছেন, উনি আসার পরে এই ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমাদের সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সার্বক্ষণিকভাবে যোগাযোগ আছে। যদি ট্যুর হয় সেক্ষেত্রে টিমের কিছু লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট আছে, এগুলো নিয়েও আমরা কাজ করছি। এদিকে পাকিস্তান সফর ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দীর্ঘদিন কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় ক্যাম্প চলার পর এবার বিভিন্ন দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে জাহানারা শুক্তারারা। পাকিস্তান সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না আসলেও প্রোটিয়া নারীদের বিপক্ষে হোম সিরিজে স্বাগতিক হবার সুবিধা কাজে লাগিয়ে ভালো করতে প্রতিজ্ঞাবদ্ধ সালমারা। ফিটনেস ব্যাপারে আছে, তারপরে একটু ব্যাটিং সাইডে একটু উইক আছে, এই ব্যাপারে একটু কাজ করছে, বিটুইন দ্য উইকেট ভালো করতে হবে একটু, বাট দে আর ইম্প্রুভিং। 1 বছর মতো আমার কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে নাই, এই জন্য আমি জানি না আমরা কোন লেভেলে আছে, একটু চিন্তা আছে। হোম অ্যাডভান্টেজ তো অবশ্যই করতে হবে, এই ব্যাপারে উইকেট একটু স্পিন উইকেট ও একটু স্লো উইকেট করতে হবে। এই সপ্তাহেই নারীদের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে বিসিবির। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের লন্ডন ডার্বিতে আর্সেনালের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে গানার্সদের 2-0 গোলে হারিয়েছে তারা। অন্যদিকে লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে গ্রানাদাকে 1-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের উঠোন স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই আর্সেনালের উপর আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে চেলসি। ম্যাচে মাঠের খেলার চেয়ে দুদলই যেন নিজেদের শারীরিক শক্তি প্রদর্শন করতেই বেশি সচেষ্ট ছিল। উত্তেজনায় ঠাসা প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি কোনো দল। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আর্সেনালের গ্যাব্রিয়েল পাউলিস্তা ও দিয়েগো কোস্তার কথা কাটাকাটি শেষ পর্যন্ত দুদলের ফুটবলারদের মধ্যে ছড়িয়ে পড়লে দুজনকেই দেখতে হয় হলুদ কার্ড। কিন্তু নাটকীয়তা আরো দীর্ঘ হলে শেষ পর্যন্ত লাল কার্ড দেখেই মাঠ ছাড়েন গ্যাব্রিয়েল। ম্যাচের দ্বিতীয়ার্ধে 10 জনের দল নিয়ে খুব একটা সুবিধা করতে পারছিল না ওয়েঙ্গারের শিষ্যরা। সুবিধাটা কাজে লাগিয়ে ফ্যাব্রিগাসের অ্যাসিস্ট করা বলে জৌমা গোল করে লিড এনে দেন অল ব্লুজদের। এরপর 79 মিনিটে আবারও ম্যাচে ফুটবলাররা খেলা ছেড়ে জড়িয়ে পড়েন হাতাহাতিতে, যার ফলাফল আর্সেনালের সান্তি কাজরোলার লাল কার্ড। শেষ পর্যন্ত 9 জনের দলে পরিণত হয় আর্সেনাল। অতিথিদের সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যাচের শেষ মুহূর্তে ইডেন হ্যাজার্ড গোল করে মরিনহো শিষ্যদের জয় নিশ্চিত করেন। অন্যদিকে লা লিগায় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গ্রানাদার বিপক্ষে বেশ বড় জয়ের প্রত্যাশায় মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু খেলার শুরু থেকেই গ্রানাদার অতি রক্ষণাত্মক কৌশলের সামনে মুহুর্মুহু আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না বেনিতেজের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই যেন নিজের ছায়া হয়েছিলেন আগের ম্যাচে 5 গোলের রেকর্ড গড়া রোনালদো। রাউল গঞ্জালেসকে ছোঁয়ার রেকর্ড সামনে থাকলেও এই ম্যাচে তিনি তা পারেননি। শেষ পর্যন্ত 55 মিনিটে স্কোর অ্যাসিস্ট করা বলকে অতিথিদের জালের ঠিকানায় পৌঁছে দিয়ে মাদ্রিদিস্তানদের লিড এনে দেন বেনজামা। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ওই 1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেনিতেজের শিষ্যরা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ থেকে শুরু ঘরমুখো মানুষের ঈদযাত্রা। লঞ্চ ও রেলে মানুষের ঢল, যাত্রীদের চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ। বৃষ্টির কারণে আজও রাজধানীতে কোরবানির পশুর হাটে ক্রেতা সমাগম কম। কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু, চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় দাম চড়া। পশু কোরবানির জন্য রাজধানীতে নির্ধারিত জায়গার অধিকাংশই রাস্তা, সরু গলি কিংবা ছোট মাঠ। ভোগান্তির আশঙ্কা কোরবানি দাতাদের, অস্বীকার সিটি কর্পোরেশনের। পাঠ্যসূচিতে থাকলেও শ্রেণীকক্ষে পড়ানো হয় না বয়ঃসন্ধিকাল ও যৌন স্বাস্থ্য বিষয়। অভিযোগ শিক্ষার্থীদের, সত্যতা স্বীকার শিক্ষা বোর্ডের। এবং ইউরোপে যাওয়া লাখ লাখ শরণার্থীর ভিড় রয়েছেন বাংলাদেশেও। সচ্ছলতার আশায় জীবন বাজি রেখে নৌকায় পাড়ি জমান এই অভিবাসীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।